আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, প্রফেসর ফ্রম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজিপ্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ প্রথম পর্ব। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা শিখব ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টটিতে কয়টি অধ্যায় অঙ্ক করতে হয়। এখানে আমাদের 12টি অধ্যায় অঙ্ক করতে হবে। এই 12টি অধ্যায় এক নজরে আমি ইজিপ্লাস হ্যান্ডনোটে একত্রিতভাবে ধারা অনুযায়ী ধারাবাহিকভাবে ইনকামগুলো লিখে দিয়েছি। তাহলে চলুন প্রথমে আমরা ধারা অনুযায়ী ইনকামগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। 1 নম্বর সোর্স হলো এখানে সেকশন 21 ধারা অনুযায়ী ইনকাম ফ্রম স্যালারি, অর্থাৎ ইনকাম ফ্রম স্যালারি এটি হলো 21 ধারা। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি 22-23 ধারা। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 24-25 ধারা। ইনকাম ফ্রম এগ্রিকালচার 26-27 ধারা। ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন 28-29-30 ধারা। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন 31-32 ধারা। ইনকাম ফ্রম আদার সোর্স 33-34 ধারা। শেয়ার অফ প্রফিট ইন এ পার্টনারশিপ ফার্ম 43-3 ধারা। ইনকাম ফ্রম স্পাউস অর মাইনর চাইল্ড 43-4 ধারা। শিক্ষার্থীগণ, এই মোট 16টি ধারা এই 9টি আয়ের উৎসের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এবার আসুন 3টে ইয়ার দ্বারা 3টি আয়ের সোর্স, যেমন ইনকাম ফ্রম পার্টনারশিপ ফার্ম 1932 সাল, ইনকাম ফ্রম পাবলিক লিমিটেড কোম্পানি 1994 সাল এবং ভ্যাট 1991 সাল। এই মোট হলো 12টি আয়ের উৎস এবং 16টি ধারা আর 3টি ইয়ার দেওয়া হলো। শিক্ষার্থীগণ, 16টি ধারা যে 9টি আয়ের উৎস আছে এগুলি মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় এই ধারাগুলো লিখে দিতে হবে। যার কারণে সহজ উপায়ে মনে রাখার জন্য আমি ছন্দে ধারাগুলি একটি ইজিপ্লাস হ্যান্ডনোটে ছন্দ লিখে দিয়েছি, যে ছন্দে ধারাগুলি। মোট ধারা 16টি, আয়ের উৎস 9টি, 3টি উৎস 1টি ধারা, 1টি উৎস 3টি ধারা, 5টি উৎস 2টি ধারা। মুখস্থ করলে পারবে তারা। শিক্ষার্থীগণ, তাহলে আমরা দেখলাম যে মোট 16টি ধারা কি হবে দেওয়া হয়েছে, যে 3টি উৎস আছে যেখানে একটি করে ধারা ব্যবহার করা হয়েছে। যেমন 1 নম্বর 21 ধারা ইনকাম ফ্রম স্যালারি, এখানে একটি ধারা, এবং 43-3 ও 43-4 এই 3টি উৎস আছে যেখানে একটি করে ধারা দেওয়া আছে। আর 5টি উৎস আছে যেখানে 2টি করে ধারা দেওয়া আছে, অর্থাৎ 22-23, 24-25, 26-27 এবং 31-32 ও 33-34। এই মোট 5টি উৎস যেখানে 2টি করে ধারা দেওয়া আছে, 5 দুগুণে 10টা ধারা। আর একটি উৎস আছে যেখানে 3টি ধারা ব্যবহার করা হয়েছে, 28, 29, 30। এই অনুযায়ী আমি ছন্দটি লিখেছি। তবে খুব সহজ হবে আপনি যদি ইনকামগুলি ধারাবাহিকভাবে মনে রাখতে পারেন, তাহলে ধারাগুলো ধারাবাহিকভাবে বসাতে পারবেন। শিক্ষার্থীগণ, এটি ইজিপ্লাস হ্যান্ডনোট থেকে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে খুব অল্প টাইমে আপনারা ধারাগুলো মনে রাখতে পারবেন। এবার আসুন আমরা প্রথমে 1 নম্বর অধ্যায় ইনকাম ফ্রম স্যালারি 21 ধারা সেকশন 21 এই অঙ্কটি দেখে আসি। তাহলে আসুন, ইনকাম ফ্রম স্যালারি বেতন খাতে আয় ধারা 21। এই অধ্যায়ে আমাদের 3টি প্রশ্ন করা হবে। এই 3টি প্রশ্ন একত্রে আসলে 10 মার্ক দেওয়া হবে, এবং যদি একটি প্রশ্ন করা হয় তাহলে 4 মার্ক আসতে পারে। যেমন প্রথম প্রশ্ন হলো কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম, করযোগ্য ইনকাম তৈরি করতে হবে। কম্পিউট দ্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, বিনিয়োগ ভাতা তৈরি করতে হবে। কম্পিউট দ্য ট্যাক্স লাইবিলিটি। সেক্ষেত্রে এই 3টি প্রশ্নের জন্য আমাদের 3টি ছক তৈরি করতে হবে। তাহলে আসুন প্রথমে আমরা অঙ্কগুলি দেখে আসি। এই অধ্যায়ের অঙ্কগুলিকে সহজ উপায়ে মনে রাখার জন্য আমি 2টি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। একটি হলো নর্মাল স্যালারি, আর 2 নম্বর ফরম্যাট হলো ইনক্রিমেন্টাল স্যালারি। অর্থাৎ সাধারণ নর্মালিভাবে বেতন দেওয়া থাকে, অনেক সময় ইনক্রিমেন্টাল দেওয়া থাকে। তবে 1 নম্বর ফরম্যাটে অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারলে 2 নম্বর ফরম্যাটে অঙ্ক শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন, অর্থাৎ বেসিক স্যালারিটা ইনক্রিমেন্টাল দেখাতে হবে। তাহলে আসুন প্রথমে আমরা ইনকাম ফ্রম স্যালারির ট্যাক্সেবল ইনকাম তৈরি করার জন্য একটি ছক দিয়েছি ইজিপ্লাস হ্যান্ডনোটে আমি। সেখানে 22টি আইটেম দিয়েছি। এই 22টি আইটেমের মধ্যেই সাধারণত সব আইটেমগুলো আসে। তো আমি যে ছকটি দেখাচ্ছি, এই ছকটি মূলত 2018 এবং 19 সালের কর বর্ষ অনুযায়ী তৈরি করা হচ্ছে। পরবর্তীতে যখন 2019-20 সাল আসবে, তখন হয়তোবা 2-1টা আইটেম এখানে পরিবর্তন করা হতে পারে। বাজেটের উপর নির্ভর করে এই নিয়মগুলো পরিবর্তন আসে, অল্প কিছু পরিবর্তন হয়। শিক্ষার্থীগণ, তাহলে ট্যাক্সেবল ইনকাম আমি মোট আয়ের উৎস দিয়েছি এখানে 22টি। এই 22টি ইনকামের সোর্সের মধ্যে 14টি ইনকাম সোর্স আছে যেখানে কোনো নিয়ম আলাদাভাবে কিছু বাদ দেওয়া লাগে না, সরাসরি করযোগ্য, এটা ফুললি ট্যাক্সেবল। এই 13টা আইটেম প্রথমে আপনার পড়ে নিতে হবে।
যে এই আইটেমের মধ্যে যে কোনো একটি আইটেম আসলে সঙ্গে সঙ্গে আপনি করযোগ্য, এটা ফাইনাল কলামে দেখাই দিবেন। দুটি কলাম দেওয়া হয়েছে, একটি ওয়ার্কিং করার জন্য বিবরণ বিস্তারিত এখানে দেওয়া হয়েছে, আর সরাসরি ফাইনাল কলামে ফুললি ট্যাক্সেবল দেওয়া হয়েছে। তাহলে আমরা শুনলাম প্রথমে 13টি আইটেম যেগুলোর কোনো রুলস নেই, নিয়ম নেই, সরাসরি করযোগ্য, এইগুলি আমাদের আগে মনে রাখতে হবে। আর কোনগুলি আমাদের বাদ দিতে হয়, কর্তন করতে হয়, কিছু মাইনাস করতে হয়, রুলস আছে, সেগুলো আমরা এখানে 14 থেকে শুরু করে 22 পর্যন্ত দিয়েছি। এই মোট টোটালি মিলে 22টি আইটেম আছে। তাহলে আমরা প্রথমে যে সমস্ত আইটেমগুলোতে কোনো রুলস নেই সেগুলি আমরা প্রথমে পড়ে নিই। শিক্ষার্থীগণ, বেসিক স্যালারি মূল বেতন এটা সম্পূর্ণ করযোগ্য। ডিএনএস অ্যালাউন্স মহার্ঘ ভাতা এটি সম্পূর্ণ করযোগ্য। অ্যানুইটি আনুতোষিক এটা হলো সরাসরি করযোগ্য। এরপরে ফেস্টিভ্যাল বোনাস, পারফরমেন্স বোনাস, এই বোনাসগুলো সরাসরি করযোগ্য। লিভ ইন ক্যাশমেন্ট, ছুটি নগদায়ন এবং কম্পেনসেশন ক্ষতিপূরণ এটি সরাসরি করযোগ্য। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড হলে এটি আমাদের সরাসরি করযোগ্য। আর সার্ভেন্ট অ্যালাউন্স সরাসরি করযোগ্য। এরপরে ওভারটাইম সরাসরি ফুললি করযোগ্য। চার্জেবল অ্যালাউন্স এটিও সরাসরি করযোগ্য। এবং রেসিডেন্ট টেলিফোন বিল, ইউটিলিটি বিল, ক্লাব বিল, রিম্বার্স ইত্যাদি এ ধরনের কোনো আইটেম থাকলে এটা সম্পূর্ণ করযোগ্য। আদার বেনিফিট, অন্যান্য সোর্স যদি আর অন্যান্য সুবিধা থাকে তাহলে সেটাও সম্পূর্ণ করযোগ্য। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, আপ্যায়ন ভাতা এটা সরাসরি করযোগ্য, কোনো রুলস নেই, এখানে কিছু বাদ দেওয়া লাগবে না। এরপর আসেন অ্যাডভান্স স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারি, বকেয়া বেতন বা অগ্রিম বেতন যাই থাক এটা সম্পূর্ণ করযোগ্য। তাহলে আমরা মোট 13টি আইটেম পেলাম, যে আইটেমগুলি কোনো রুলস নেই, সেখানে কিছু মাইনাস করতে হয় না, সরাসরি করযোগ্য আয়, এটা ফাইনাল কলামে যায়। এবার আসুন 14 নম্বর থেকে শুরু করে আমাদের এই আইটেমগুলি সাধারণত এই 9টি আইটেম আছে এখানে, এগুলোর নিয়ম সরকার প্রতি বছরে বিভিন্ন সময় বাজেটের পরিবর্তনের ফলে কিছু নিয়ম পরিবর্তন করে। সেগুলি 14 নম্বর প্রথম থেকে শুরু হলো যে ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। বর্তমান নিয়ম অনুযায়ী যে প্রাপ্ত সুদ যেটি পাওয়া যাবে সেটি ফার্স্ট কলামে রাখতে হবে, এখান থেকে বাদ দিতে হবে সরকারি নিয়ম অনুযায়ী 14.5% অথবা 1/3 অফ দ্য বেসিক স্যালারি। বেসিক স্যালারির 3 ভাগের 1 ভাগ অথবা 14.5%, যেটি ছোট সেই পরিমাণ টাকা প্রাপ্ত সুদ থেকে বাদ দিতে হবে। যেমন যদি সুদ পেয়ে থাকে 16% করে প্রতি বছর, তাহলে 16% থেকে 14.5% বাদ দিতে হবে। দেওয়ার পরে যতটুকু থাকবে সেই পরিমাণ করযোগ্য, আর যদি না থাকে তাহলে নীল, এটা করযোগ্য নয়। এবার আসুন 15 নম্বর, রিটায়ারমেন্ট অ্যালাউন্স, অবসর ভাতা, গ্র্যাচুইটি, আনুতোষিক ভাতা, পেনশন, রিটায়ারমেন্ট অ্যালাউন্স এগুলি সম্পূর্ণ অকরধার্য, এগুলো করযোগ্য নয়। তবে বর্তমান 18-19 সালের করবর্ষ অনুযায়ী নিয়ম করা হয়েছে যে 2,50,00,000 টাকার উপরে যদি পেনশন পায় বা রিটায়ারমেন্ট অ্যালাউন্স পায়, তাহলে 2,50,00,000 উপরে যতটুকু পাবে ঠিক সেই পরিমাণ টাকা করের আওতায় আনতে হবে, নাহলে এর কম হলে করের আওতায় আনা যাবে না, সম্পূর্ণ অকরধার্য। এবার 16 নম্বর, মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা ভাতা। প্রথমে প্রাপ্ত চিকিৎসা ভাতা ফার্স্ট কলামে রাখতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে বাৎসরিক 1,20,000 টাকা ধার্যকৃত বর্তমান নিয়ম অনুযায়ী, অথবা 10% অফ বেসিক স্যালারি। বেসিক স্যালারি 10% এবং 1,20,000 টাকা, এর মধ্যে তুলনা করে দেখতে হবে হুইচ এভার ইজ লোয়ার, এর মধ্যে ছোট কোনটি। ছোটটি প্রাপ্ত ভাতা থেকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে যদি কিছু টাকা থাকে তাহলে করযোগ্য হবে, নাইলে সম্পূর্ণ নীল, কোনো মাইনাস দেখানো যাবে না। হাউস রেন্ট অ্যালাউন্স, বাড়ি ভাড়া ভাতা। শিক্ষার্থীগণ, বাড়ি ভাড়া ভাতা এই বিষয়ে 3টে রুলস করা হয়েছে, অর্থাৎ 17, 18, 19। প্রথমে যদি বাড়ি ভাড়া ভাতা কর্মচারী নগদ পায়, তাহলে নগদ বাড়ি ভাড়া ভাতা প্রাপ্ত ভাতা থেকে বাদ দিতে হবে বেসিক স্যালারির 50% অথবা ধার্যকৃত বর্তমান নিয়ম অনুযায়ী 3 লক্ষ টাকা অ্যানুয়ালি, 25,000 টাকা মাসিক, অর্থাৎ 3 লক্ষ টাকা অ্যানুয়ালি। এর মধ্যে হুইচ এভার ইজ লোয়ার, যেটি ছোট সেটি বাদ দিতে হবে। আবারও বলি যে ধার্যকৃত 3 লক্ষ টাকা অ্যানুয়ালি অথবা বেসিক স্যালারির 50%, এই দুইটি তুলনা করে যেটি ছোট হবে সেটি বাদ দিতে হবে প্রাপ্ত ভাতা থেকে। অর্থাৎ যদি এমন হয় 3.5 লাখ টাকা পর্যন্ত সে ভাতা পেয়েছে, সেখান থেকে বাদ দিতে হচ্ছে 3 লাখ টাকা, তাহলে থাকলো কত? 50,000 টাকা, এটি করযোগ্য। আর যদি না থাকে তাহলে জিরো, এটা নীল হয়ে যাবে, তবে মাইনাস হবে না। এবার আসুন, এটা আমাদের 17 নম্বর গেল, যে যদি সে হাউস রেন্ট অ্যালাউন্স নগদ ভাতা পায়। এরপরে যে রুলসটা শেখাবো সেটা হলো, যদি কর্মচারী নগদ ভাতা না পায় অর্থাৎ কোয়ার্টার পেয়ে থাকে, তাহলে আগের
রহিত হয়ে যাবে। এবার নতুন রুলস আসবে, যেমন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, যে ভাড়ামুক্ত, ফার্নিশ অর নট ফার্নিশ, সুসজ্জিত অথবা অসজ্জিত বাসস্থান সুবিধা যদি পেয়ে থাকে, তাহলে কর্মচারীর রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার অর 25% বেসিক স্যালারি হুইচ এভার ইজ লোয়ার। তার মানে বোঝানো হচ্ছে যে বেতনের 25% অর্থাৎ বেসিক স্যালারির 25% অথবা রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার, যে কোয়ার্টার তাকে দেওয়া হয়েছে ওই কোয়ার্টারের পৌরমূল্য যে টাকা নির্ধারণ আছে, এই দুইটি টাকার মধ্যে হুইচ এভার ইজ লোয়ার, যেটি ছোট। অর্থাৎ আবারও বলি যে বেসিকের 25% অথবা রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার, কোয়ার্টারের বাৎসরিক ভাড়া, এই দুইটা অ্যামাউন্ট তুলনা করে যেটি ছোট হবে সেটি করে আওতায় আনতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটি গেল হাউস রেন্ট অ্যালাউন্সের 2 নম্বর রুলস। এবার আসুন 3 নম্বর রুলস, অ্যাকোমোডেশন অ্যাট এ কনসেশনাল রেট, অর্থাৎ কম ভাড়ায় সুসজ্জিত অথবা অসজ্জিত বাসস্থান যদি দেওয়া হয়। শিক্ষার্থীগণ, এটি হলো এমন একটি যে মাস থেকে কোয়ার্টার দেওয়া হয়েছে ওই মাস থেকে কর্মচারীর বেতন হতে 1000 বা 2000 করে কিছু কেটে নেওয়া হয়। তাহলে নিয়মটা হলো 18 নম্বরের নিয়মের মতোই, যে কোয়ার্টার পাইলে বেসিকের 25% অথবা রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার, এটা আমরা ফার্স্ট কলামে রাখবো। এবার সেখান থেকে আবার মাইনাস করতে হবে রেন্ট পেইড বাই এমপ্লয়ি, অর্থাৎ কর্মচারীর কাছ থেকে প্রতি মাসে অর্থাৎ 12 মাসে যে পরিমাণে ভাড়া কেটে নেওয়া হয়েছে সেই পরিমাণটা মাইনাস করতে হবে। মাইনাস করে অবশিষ্ট টাকা ফাইনালে দিতে হবে। অর্থাৎ 18 নম্বরে শিখলাম যে তার বেতন থেকে কোনো কিছু কাটা হয় না, অর্থাৎ 25% বেসিক স্যালারির অথবা রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার সরাসরি করে আওতায় আসবে। আর 19 নম্বর শিখলাম যে সরাসরি করে আওতায় না দিয়ে 25 অথবা রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার এটা ফার্স্ট কলামে রেখে সেখান থেকে কর্তনকৃত ভাড়া মাইনাস করে তারপরে ফাইনালে বসাতে হবে। এটাই ছিল তাহলে 17, 18, 19 এই তিনটে ছিল আমাদের হাউস রেন্ট অ্যালাউন্স সম্পর্কে নিয়ম। এর মধ্যে থেকে অবশ্যই প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা অঙ্কে এখান থেকে একটা রুলস থাকবেই, এজন্য আপনি আবারও এটা ভালো করে আয়ত্ত করবেন। এরপরে আসেন 20 নম্বর, 21 নম্বর এবং 22 নম্বর। শিক্ষার্থীগণ, এই তিনটি রুলস হলো কনভেয়েন্স অ্যালাউন্স, অর্থাৎ যাতায়াত সুবিধা, যাতায়াত ভাতা। যদি কর্মচারী নগদ ভাতা পেয়ে থাকে তাহলে প্রাপ্ত ভাতা থেকে বর্তমান নিয়ম অনুযায়ী 18-19 সালের নিয়ম অনুযায়ী 30,000 টাকা পর্যন্ত মাইনাস করতে হবে। তারপরে যদি কিছু টাকা থাকে তাহলে করযোগ্য, নাইলে নীল হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হবে না। এই যেমন উদাহরণস্বরূপ বলা যায় যদি 36,000 টাকা ভাড়া ভাতা পেয়ে থাকে তাহলে সেখান থেকে বাদ যাবে 30,000, থাকবে 6,000, এই 6,000 টাকা করযোগ্য হবে। আর যদি এমন হয় 24,000 টাকা পাই, সেখান থেকে 30,000 টাকা বাদ দিলে মাইনাস হয়ে যাচ্ছে 6,000, এই মাইনাসটা দেখানো যাবে না। এটা হলো নগদ ভাতা যদি পাই তাহলে নিয়ম। এবার আসুন কনভেয়েন্স ফ্যাসিলিটি, অর্থাৎ নগদ ভাতা না পেয়ে যদি কর্মচারীকে একটি অফিসের পক্ষ থেকে অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে বা সরকারি পক্ষ থেকে গাড়ি দেওয়া হয়, তাহলে সে যে ফ্যাসিলিটি পাচ্ছে এজন্য আগের নিয়মটা রহিত হয়ে যাবে। এখন নতুন নিয়ম হবে বেসিক স্যালারির 5% অথবা 60,000 টাকা মিনিমাম তাকে করযোগ্য আয় হিসেবে বিবেচনা করা হবে। ঠিক আছে, আবারও বলি, কনভেয়েন্স ফ্যাসিলিটি যদি পাই, গাড়ি যদি দেওয়া হয়, তাহলে বেসিকের 5% অথবা মিনিমাম 60,000 টাকা, হুইচ এভার ইজ হায়ার, এটা হবে হায়ার। প্রত্যেকটা আমরা দেখেছি লোয়ার, আর এই ক্ষেত্রে আমাদের 21 নম্বর রুলসে হায়ার বলা হয়েছে, অর্থাৎ যে যখন কর্মচারী অফিসের পক্ষ থেকে গাড়ি পাবে তখন সে ভাড়া গাড়ি আর চালাবে না, সে অফিসের গাড়িতে সবসময় চলাফেরা করবে। যার কারণে সরকার বলছে এখানে মিনিমাম তাকে 60,000 টাকা পর্যন্ত করে আওতায় আনতে হবে, অথবা বেসিকের 5%, হুইচ এভার ইজ হায়ার, এর মধ্যে যেটা ছোট যেটা বড় সেটা নিতে হবে, ছোটটি নেওয়া যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন কনভেয়েন্স ফ্যাসিলিটি অ্যান্ড অ্যালাউন্স, যদি এমন হয় 22 নম্বর রুলসে বলা হচ্ছে যে মাস থেকে তাকে একটি গাড়ি দেওয়া হলো, কনভেয়েন্স ফ্যাসিলিটি দেওয়া হলো, সে মাস থেকে আবার সাথে আবার যদি অ্যালাউন্স বন্ধ না হয়, অর্থাৎ নগদ যে ভাতা দেওয়া হতো 20 নম্বর রুলসে আমরা যেটা শিখেছি যে নগদ ভাতা যেটা দেওয়া হতো ওটাও যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে নিয়ম হবে এটা যে প্রথমে ফ্যাসিলিটির নিয়ম যেটা সেটা বহাল থাকবে, অর্থাৎ 5% বেসিক স্যালারির অথবা মিনিমাম 60,000 টাকা, এর মধ্যে যেটা বড় সেটা নিতে হবে, সাথে আবার যোগ করতে হবে অ্যালাউন্স, অর্থাৎ নগদ যে ভাতাটা পাচ্ছে সেটা যোগ করে নিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এখানে দুইটা কাজ হলো, কনভেয়েন্স ফ্যাসিলিটি অ্যান্ড অ্যালাউন্স। ফ্যাসিলিটির জন্য তার 5% অথবা মিনিমাম 60,000 টাকা, আবার অ্যালাউন্স যে ভাতা পাবে সেই ভাতা মাইনাস করা যাবে না, সেটা বরং আরো যোগ করে আওতা দিতে হবে।
এই মোট টোটাল ইনকাম তৈরি হবে। শিক্ষার্থীগণ, মোট এই 22টি আইটেম আমি ইজি প্লাস হ্যান্ড নোটে দিয়েছি। এর বাইরে কোনো কথা আসবে না, এর মধ্যেই থাকবে। তবে এতগুলো কথা একটা অঙ্কে আসে না, এখান থেকে 5টা বা 6টা আসবে। আর রুলসগুলো মনে রাখার জন্য আমি 14 নম্বর থেকে এই 22 পর্যন্ত যে নিয়মগুলো দিয়েছি এইগুলি সবসময় মনে রাখতে হবে। আর পরবর্তী বছরগুলোতে যখন নিয়ম চেঞ্জ করা হবে, এই রুলসের মধ্যে থেকে হয়তো একটা বা দুইটা আইটেম চেঞ্জ করা হতে পারে, তেমন বেশি কিছু চেঞ্জ হয় না। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এখন 18-19 সালের নিয়ম অনুযায়ী ছকটি দেখলাম। পরবর্তী সময় আমরা এগুলি আজকে আমরা আরেকটা জিনিস দেখি, যে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড শিক্ষার্থীগণ 3 প্রকার। এটা ট্রিটমেন্ট সম্পর্কে আমরা একটু জেনে নিই। যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যদি হয়, তাহলে এমপ্লয়ার আর এমপ্লয়ি, নিয়োগকর্তা আর কর্মচারী, নিয়োগকর্তার আয়টি দুই জায়গায় আসে। এটা হলো প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্ট টোটাল ইনকামেও আসবে, ট্যাক্সেবল ইনকাম, এবং 2 নম্বর রিকোয়ারমেন্ট যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স সেখানে আসবে, এজন্য টিক দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে আবারও বলি, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের আয় এটা টোটাল ইনকামেও যায়, আবার ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে যায়। আর কর্মচারী নিয়োগকর্তাটা যায়, কিন্তু এমপ্লয়ি অর্থাৎ কর্মচারীটা শুধুমাত্র ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে দেখাতে হয়। আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের আয় কখনো কোনো আইটেমেই যায় না, এটা সম্পূর্ণ অমিটেড, অর্থাৎ কর্মচারী এবং নিয়োগকর্তার উভয় আয় আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড লেখা আছে বলে এটা টোটাল ইনকামও আসবে না, আবার ইনভেস্টমেন্ট অ্যালাউন্সেও যাবে না। শিক্ষার্থীগণ, এবার আসেন স্ট্যাটুটরি গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড। এই গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড বা স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড একই জিনিস। এটা এমপ্লয়ারের অংশ, শুধুমাত্র এমপ্লয়ের অংশটা এক জায়গায় আসে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে, কিন্তু টোটাল ইনকামের ভিতরে আসে না। এটা অঙ্ক করার সময় আরও বিস্তারিত এটা জানানো হবে। শিক্ষার্থীগণ, তাহলে এরপরে আসেন আমরা আরেকটা আইটেম শিখি, ট্যাক্সেবল ট্যাক্স লাইবিলিটি। ট্যাক্স লাইবিলিটি আমাদের কীভাবে করতে হবে, একটি ছক তৈরি করতে হবে। এই লাইবিলিটির ছক তৈরি করে তার প্রথমে পার্টিকুলার লিখতে হবে, তারপরে 3টে টাকার কলাম লিখতে হবে। টোটালের জন্য একটা, রেট এবং লাইবিলিটির জন্য একটা। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা লিখব টোটাল ইনকাম। টোটাল ইনকামটা ফার্স্ট কলামে লিখতে হবে। এখান থেকে এবার অন দ্য ফার্স্ট, প্রথম স্টেজে পুরুষের জন্য আয় লক্ষ টাকা পর্যন্ত 0%, মহিলাদের জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত 0%, আর প্রতিবন্ধীদের জন্য 3,75,000 টাকা পর্যন্ত 0%, আর গেজেটেড মুক্তিযোদ্ধাদের জন্য 4,25,000 টাকা পর্যন্ত 0%। এটা সম্পূর্ণ নীল, যে এই পরিমাণ টাকা যদি হয় তাহলে করযোগ্য নয়, এটা 0% কর। এরপরে যদি এর থেকে বেশি ইনকাম হয়, তাহলে দ্বিতীয় ধাপে অন দ্য নেক্সট, পরবর্তীতে 4 লাখ টাকা পর্যন্ত 10% করে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 7 লাখ টাকা ইনকাম করে থাকে, তাহলে প্রথমে আমরা 2.5 লাখ টাকা পুরুষের জন্য অথবা 3 লাখ টাকা মহিলার জন্য বাদ দেবো। শিক্ষার্থীগণ, 7 লাখ থেকে যদি 3 লাখ টাকা বাদ যায়, 0% হয়ে যায়, তাহলে আর অবশিষ্ট থাকে 4 লাখ। এই পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত আমাদের 10% হারে 40,000 টাকা এটা করযোগ্য। এর পরবর্তী যদি করদাতার আরও টাকা থেকে যায় অবশিষ্ট, তাহলে পরবর্তী অন দ্য নেক্সট, তার পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত 15%। এবং যদি টাকা অবশিষ্ট থাকে আরও, তাহলে রেঞ্জ হলো কি, পরবর্তী রেঞ্জ হলো 6 লাখ টাকা পর্যন্ত 20%। নেক্সট, অর্থাৎ তারপরে যদি আরও টাকা ব্যালেন্স থাকে, সেই টাকার উপরে 30 লাখ টাকা পর্যন্ত 25%। আর 30 লাখের পরেও যদি থেকে যায়, তাহলে অবশিষ্ট ব্যালেন্সের উপরে সর্বোচ্চ 30%। এই মোট 6টা পার্সেন্টেজ আমাদের ট্যাক্স দিতে হয়। তার যত বেশি, যার যত বেশি ইনকাম, তার তত বেশি ট্যাক্সের হার আস্তে আস্তে বাড়তে থাকবে। আর প্রথম দিকে যদি ইনকাম শেষ হয়ে যায়, তাহলে এই প্রথম দিকেই পার্সেন্টেজে ক্লোজ হয়ে যাবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা দেখলাম যে কর দিতে হয় ধাপে ধাপে। প্রথম অন দ্য ফার্স্ট, প্রথমে 2.5 লাখ টাকা, এর পরবর্তী 4 লাখ, তারপরে 5, 6, 30। এটা হলো 18-19 সালের নিয়ম অনুযায়ী। পরবর্তী 19-20 সালের নিয়ম যদি পরিবর্তন ঘটে, তাহলে আপনারা সেই নিয়ম অনুযায়ী করবেন, এবং তার পরবর্তী ওই সময় আমি আবার পুনরায় ক্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ, তাহলে আশা করি আমরা এই ছকগুলো বোঝাতে পেরেছি। আপনারা ইজি প্লাস হ্যান্ড নোট সংগ্রহ করে এগুলো একটু দেখতে থাকবেন, তাহলে আপনার জন্য খুবই ইজি হবে। আগামী ক্লাসে আমরা পরবর্তী এখান থেকে অঙ্ক শুরু করব। শিক্ষার্থীগণ, আরেকটা অঙ্ক আমরা শেখাই, যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে আমি এখানে একত্রিত হবে সরকার কর্তৃক নির্ধারিত যে 36টি আইটেম, এই 36টি আইটেম আমি এখানে দিয়েছি। 36টি আইটেমের মধ্যে বেশিরভাগই সাধারণত আমাদের এই 17টা আইটেম আসে। এই 17টা আইটেম আমি একত্রিত করে দিয়েছি। এগুলো হলো বিনিয়োগ ভাতা, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স,
যেমন সরকার একটা নির্ধারিত করে দিয়েছে যে যতগুলো আয় যে আয় করা হবে সে আয়ের থেকে একজন কর্মচারী যে ব্যয়টা করবে এই ব্যয়গুলো কোন কোন খাতে করবে, যে সমস্ত খাতে ব্যয় করলে সরকার কর ছাড় দেয় সেই সমস্ত খাত হলো 36টি। তো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি প্রদান করা হয় তাহলে সেখানে ছাড় আছে। যদি শেয়ার ক্রয় করা হয়, প্রাইমারি শেয়ার, সেকেন্ডারি শেয়ার, ল্যাপটপ, ডেস্কটপ, এই জাতীয় আইটেমগুলো আমি এখানে দিয়েছি। জাকাত ফান্ডে দান করলেও আসে। এই যে সমস্ত আইটেমগুলো বেশিরভাগই ব্যবহার হয় সেগুলি আমি প্রথমে 1 থেকে 17 পর্যন্ত দিয়েছি, রেড মার্ক করে দিয়েছি, এগুলোই বেশি আসে। এগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। অনেক বড় ক্লাস হয়েছে শিক্ষার্থীগণ। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।